আর্জেন্টাইন আনন্দ, স্প্যানিশ ডিলাইট, ট্রান্সফার নাটক, একটা ব্যাচ ধরে অবসর, পাওয়া না পাওয়া আর হারানোর বেদনা, বছরের শেষে এসে সব হিসেব মেলানোর অপেক্ষা। আরও একটা ঘটনাবহুল বছর পার হলো ফুটবলে। চলুন আমরা কথা বলি 24 নিয়ে, যা আপনি দেখেছেন, যা হয়তো ভুলেই গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, মহাদেশীয় টুর্নামেন্টের বছর ছিল এই 2024। যে 7টা মহাদেশ আছে তার ভেতরে আপনি 2টা মহাদেশকে বাদ দেন, একটা অ্যান্টার্কটিকা তো আছেই এবং অন্য একটা নর্থ আমেরিকা। এটা আপনি যদি বাদ দেন তাহলে বাকি সব মহাদেশেই টুর্নামেন্ট হয়েছে এবং যেই জায়গায় আমরা নতুন নতুন চ্যাম্পিয়ন খুঁজে পেয়েছি। সাধারণত এরকমটা খুব বেশি দেখা যায় না যে এক বছরের ভেতরে এতগুলো মহাদেশে টুর্নামেন্ট। ইউরোর কথা বলতে পারেন, কোপা আমেরিকা, এশিয়ান কাপ অথবা আফ্রিকান কাপ অফ নেশনস, একই সঙ্গে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েছে এবার নিউজিল্যান্ড এবং অন্যান্যগুলো আপনি কম বেশি সবই সম্ভবত জানেন, তবে অনেক কিছু হয়তো ভুলে যেতে পারেন, মরতে পড়তে পারে স্মৃতিতে। চলুন আমরা সেগুলো একটু নতুন করে তরতাজা করে নেই। শুরুটা করতে চাই আমরা বছরের শুরু হয়েছিল যে টুর্নামেন্ট দিয়ে, এএফসি এশিয়ান কাপ, সেটা জিতে নিয়েছিল কাতার এবং কাতারে ছিল হোস্ট নেশন। লুজাই স্টেডিয়ামে বৃষ্টি পড়ে বিশ্বকাপের মতো করে কাতারের ক্যাপ্টেন হাসান আল হাইদুস শিরোপাটা উঁচিয়ে ধরেছিলেন। এটা ছিল এই বছরের শুরুর দিকের প্রথম দিককার বড় ঘটনা। তবে এই জায়গায় কাতারের এই এশিয়ান কাপ ধরে রাখার পাশাপাশি আরেকটা ঘটনা নজর কেড়েছে এবারের এশিয়ান কাপে, যেটা ভুলে গেলে চলবে না। প্যালেস্টাইন প্রথমবারের মতো তাদের ইতিহাসে এশিয়ান কাপের নকআউট পর্বে উঠেছিল, যেখানে আলটিমেটলি তারা ওই কাতারের কাছেই, যারা পটেনশিয়াল চ্যাম্পিয়ন, তাদের কাছেই তাদের হারতে হয়েছিল। তবে একটা ব্যাপার দেখার মতো ছিল যে কাতারে যে পরিমাণ সাপোর্ট পেয়েছিল প্যালেস্টাইনের এই ফুটবল টিমটা, ভুলে গেলে চলবে না। যুদ্ধ চলছিল তখন তাদের দেশে। এই অবস্থার ভেতরেও এশিয়ান কাপে এই রকম স্বপ্নযাত্রা প্যালেস্টাইনকে নতুন করে স্বপ্ন দেখাতে অনেক দিক থেকে হয়তো সাহায্য করেছিল। এবং এই জায়গায় আপনি যাকে দেখতে পাচ্ছেন, মোহামেদ সালে, গাজা থেকে একমাত্র ফুটবলার যিনি প্যালেস্টাইনের এই টিমটায় ছিলেন। একটু বলে রাখি, তার একটা আলাদা ইন্টারভিউ টি স্পোর্টসে আছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, সুযোগ পেলে আরও একবার দেখে নিতে পারেন। বছরের শেষে এসে এই ধরনের অনুপ্রেরণার গল্প শুনতে, যুদ্ধ লড়াইয়ের গল্প শুনতে আপনার মন্দ লাগার কথা নয়। আমরা চলুন এখান থেকে চলে যাই আফ্রিকান কাপ অফ নেশনসে, যেটা জিতেছিল আইভরি কোস্ট। তারাও ছিল হোস্ট নেশন, তবে ওই জায়গায় আইভরি কোস্টের সমর্থকেরা একটা প্রবাদ বাক্য চালু করে দিয়েছিল, যেটা পরে গিয়ে খুব ফেমাস হয়েছিল। তারা বলেছিল, গড ওয়াজ অন আওয়ার সাইড। আসলেই তো, ঈশ্বর যদি আইভরি কোস্টের সাইডে না থাকতেন তাহলে হয়তো আইভরি কোস্টের এই আফ্রিকান কাপ অফ নেশনস জেতাই হতো না। একটু মনে করিয়ে দেই, তারা গ্রুপ স্টেজে প্রথম ম্যাচটা জিতেছিল, এরপর টানা 2 ম্যাচে হার, তাদের মোটে ছিল 3 পয়েন্ট। কোচ বরখাস্ত হয়েছিল এবং মাত্র 3 পয়েন্ট নিয়ে বেশ লাকিলি একটা ভাগ্যের ছোঁয়া পেয়ে তারা চলে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। কোচ বরখাস্ত করার পরে যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন তাকে দেওয়া হয়েছিল দায়িত্ব। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল তারা জিতেছিল নাটক জমিয়ে। কোয়ার্টার ফাইনালে তারা 1 গোলে পিছিয়ে ছিল, এরপরে 120 মিনিটেরও পরে গিয়ে, অর্থাৎ এক্সট্রা টাইমের পরে গিয়ে একটা গোল, এবং সেটা দিয়ে তারা ম্যাচ জিতলো। এরপরে সেমিফাইনাল তুলনামূলকভাবে একটু সহজ হয়েছিল, কিন্তু তখন থেকে শুরু হয়েছিল সেবাস্তিয়ান অলার শো, যিনি 1 বছর আগে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। সেই সেবাস্তিয়ান অলার পরে গিয়ে ফাইনালেও গোল করেছিলেন এবং নাইজেরিয়াকে 2-1 গোলে হারিয়ে তার গোলেই এই আফ্রিকান কাপ অফ নেশনসের শিরোপা নিজেদের ঘরের মাঠে জিতে নিয়েছিল আইভরি কোস্ট। এবার চলুন আমরা এই আফ্রিকা এশিয়ার পার্ট শেষ করে চলে যাই অনেকের বেশি পছন্দের ঘটনা, আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় নিয়ে। 16 নম্বর কোপা আমেরিকা আর্জেন্টিনা এবার জিতে নিয়েছিল ইউএসএতে, এবং এটা তাদেরকে বানিয়ে দিয়েছে ওই অঞ্চলের সবচেয়ে সফল দল। দ্বিতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে এবং আর্জেন্টিনা সেই উরুগুয়েকে ছাপিয়ে গিয়েছে তাদের 16 নম্বর কোপা আমেরিকা জিতে। এখন আপনার কাছে মনে হতে পারে কোপা আমেরিকা জয়টা হয়তো আর্জেন্টিনার জন্য খুব সহজ ছিল, কিন্তু আসলেই কি তাই? কোপা আমেরিকার ফাইনালটার কথা আপনাকে একটু মনে করিয়ে দেই। লিওনেল মেসি প্রায় শেষটা বোধহয় দেখেই ফেলেছিলেন। ইনজুরি নিয়ে তিনি মাঠ ছাড়লেন, ডাগ আউটে তিনি কাঁদছিলেন, এবং সেই কান্নার সময় সম্ভবত অনেকেরই 2016 সালে যে কোপা আমেরিকাটা ইউএসএতে হয়েছিল সেই সময় ফাইনাল ম্যাচে লিওনেল মেসির ওই দৃশ্যগুলোর কথা মনে পড়ে গিয়েছিল, যখন টাই ব্রেকারে লিওনেল মেসি পেনাল্টি মিস করেছিলেন এবং তার পরে গিয়ে তিনি অবসরের ঘোষণা দিয়েছিলেন। সেই লিওনেল মেসি পরে কোপা আমেরিকা জিতলেন, বিশ্বকাপ জিতলেন, এবং এই জায়গাতে গিয়ে আরও একটা কোপা আমেরিকা শিরোপা তার দল জিতলো যখন লাউতারো মার্তিনেজ শেষ দিকে গিয়ে ওই গোলটা করলেন।
আর্জেন্টিনা স্পেনের মতো একটা দাপুটে সময় কাটাচ্ছে। স্পেন যেমন 2008-এর ইউরো, 12-র ইউরো, মাঝখানে 10-এর বিশ্বকাপ জিতেছিল। আর্জেন্টিনার ক্ষেত্রে আপনি যদি বিচার করেন 2021-এ কোপা আমেরিকা, 22-এ বিশ্বকাপ, আবার গিয়ে 24-এ আরও একটা কোপা আমেরিকা জয়। তবে এবারের কোপা আমেরিকা জয় আর্জেন্টিনাকে হয়তো অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। তারা হয়তো একটা ব্যাপার আজ করতে পেরেছে যে 2026 বিশ্বকাপে তারা যদি সেটা আরও একবার জিততে চায় তাহলে বোধহয় তাদের দলে কিছু ঘষা মাজার প্রয়োজন আছে। তবে এই মুহূর্তে আর্জেন্টিনারই দাপট চলছে। এই বছরটাও আর্জেন্টিনার দুর্দান্তই গেছে। এই জায়গায় একটু আনহেল দি মারিয়ার কথা হয়তো অনেকেই শুনতে চাইবেন, তবে সেটা পরের জন্য রাখছি। আর্জেন্টিনার এই অংশ থেকে চলুন আমরা চলে যাই স্প্যানিশ ডিলাইটে। স্পেনও তো ইউরো জিতলো 2024-এ এসে। টুর্নামেন্ট শুরুর আগে খুব বেশি লোকে কি ভেবেছিল যে স্পেন ইউরো জিততে পারবে? 2024-এ এসে স্পেনের এই ইউরো জেতাটা একটু নতুন আঙ্গিকে ঘটেছে, এবং যে দুজনকে আলাদা করে আপনি হয়তো জানবেন এবং এতক্ষণে নিশ্চয়ই জানেনও, লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। এই দুজনকে দিয়ে স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে তিনি আসলে নতুন একটা স্প্যানিশ ফুটবলের ছন্দই খুঁজে বের করলেন, যেটা আমরা আগে চিনতাম না। আমরা জানতাম যে স্পেন বোধহয় খুব পজিশন বেস ফুটবল খেলে, খুব ঝিমিয়ে পড়া ফুটবল খেলে, কিন্তু এই স্পেন সব রেকর্ড ছাড়িয়ে দিয়ে এবং নতুন এক স্টাইল ফুটবলে নিয়ে এসে তারা ইউরোটা জিতল। এবং এরই সঙ্গে স্পেনকে সম্ভবত অনেকেই ধরে নিয়েছেন যে এই দলটা 2026 বিশ্বকাপে কম্পিট করতে যাচ্ছে। শুধুমাত্র এই দুজন নয়, একেবারে সেই মার্ক কুকুরিয়া থেকে শুরু করে বা উনয় সিমন থেকে শুরু করে আলভারো মোরাতা, সবারই একটা বড় ক্রেডিট আছে। ফাইনালে স্পেনেরও একটা সেটব্যাক হয়েছিল যখন রদ্রি ফার্স্ট হাফের শেষে ইনজুরিতে পড়লেন এবং সেকেন্ড হাফে আর মাঠে নামতে পারলেন না। কিন্তু এই ধরনের পরিস্থিতি থেকেও স্পেন জিতে নিয়েছিল এবারের ইউরোটা, এবং সেটা 2026 বিশ্বকাপের যে সমীকরণ রয়েছে সেটা এরই মধ্যে জমিয়ে দিয়েছে। আর্জেন্টিনা আর স্পেনের ম্যাচ আমরা কবে দেখবো এখনো নিশ্চিত বলা যাচ্ছে না, তবে ওই ম্যাচটা বোধহয় অনেকেই দেখতে চাইবেন 2026 বিশ্বকাপের আগে অন্তত পক্ষে। চলুন আমরা চলে যাই পয়েন্ট নম্বর 2-তে, ব্যালন ডি ওয়ার। এবার আর ব্যালন ডি অর হয় নাই, সেটা হয়ে গেছে একটা যুদ্ধ, কারণ সেই যুদ্ধে শেষ পর্যন্ত রদ্রি ব্যালন ডি অর জিতেছেন। আপনাকে আবার একটু মনে করিয়ে দিই, এই স্মৃতি আপনার তরতাজা থাকারই কথা, মাত্র অক্টোবর মাসেরই কথা। রদ্রি ব্যালন ডি অর জিতবেন সেটা অনেকেই হয়তো ধারণা করেন নাই। ইনফ্যাক্ট স্প্যানিশ দৈনিক মার্কা সেপ্টেম্বরের শেষ দিকে একরকম ঘোষণাই দিয়ে দিয়েছিল যে ভিনিসিয়াস জুনিয়র জিততে যাচ্ছেন এবারের ব্যালন ডি অরটা। কিন্তু সবাইকে চমকে দিয়ে যেদিন ব্যালন ডি অরের পুরস্কারটা দেওয়া হবে সেদিনের আগ থেকে সকাল থেকেই একটা ঘটনা চাউর হতে শুরু করলো যে ভিনিসিয়াস জুনিয়র এটা পেতে যাচ্ছেন না এবং পাচ্ছেন ম্যানচেস্টার সিটির রদ্রি। এবং তারপরে রিয়াল মাদ্রিদ বেশ কিছু সিদ্ধান্ত নিল। ভিনিসিয়াস জুনিয়র গেলেন না, পুরো রিয়াল মাদ্রিদ টিমের ওই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কার্লো আনচেলত্তি যেখানে বর্ষসেরা কোচ হয়েছেন ব্যালন ডি অরের, কিন্তু রিয়াল মাদ্রিদ পুরো প্রোগ্রামটাই বয়কট করলো, এবং পরে গিয়ে ব্যাপারটা একটা নষ্টামির পর্যায়ে বোধহয় চলে গেল ব্যালন ডি অর নিয়ে। রদ্রি যেটা জিতলেন, রদ্রি আবার একটু গান গাইলেন, তিনি বোঝাতে চাইলেন যে তিনি ডিজার্ভ করেন, হয়তো তিনি ডিজার্ভই করেন, কিন্তু এইটা নিয়ে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি অথবা রদ্রি যিনি স্প্যানিশ ফুটবলার, স্পেনের যে গণমাধ্যম রয়েছে তারাও বোধহয় একটু বেঁকে বসলো। ভিনিসিয়াসের সঙ্গে ব্যালন ডি অরের একটা স্পষ্ট দূরত্ব তৈরি হলো। ব্যালন ডি অর নিয়ে অনেক পলিটিক্সের কথা শোনা যায় ঠিকই, কিন্তু এই রকম নোংরামি বোধহয় আগে কখনো দেখা যায় নাই। তবে ভিনিসিয়াস জুনিয়র বছর শেষে দুঃখ ভুলেছেন এই ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতে, অর্থাৎ যা দাঁড়াচ্ছে জিতেন। তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছেন, সিজনের সেকেন্ড হাফে দুর্দান্ত করেছেন। এই রদ্রি ইউরো জিতেছেন, ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির হয়ে আরও একটা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। রদ্রিকে ছাড়া সিটির অবস্থা কি দাঁড়ায় সেটা তো এতদিনে আপনি নিশ্চয়ই বুঝেও গেছেন। এই দুজনের এই ঘটনা এই বছরের অন্যতম সেরা ঘটনা হয়তো থাকবেই, বরং ফুটবলের ইতিহাস যতদিন থাকবে এই ব্যালন ডি অর আর ব্যালন ডি অর আর একই সঙ্গে এই ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রির লড়াইটা সম্ভবত অনেকদিন তরতাজা থাকছে। চলুন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 3-তে, ট্রান্সফার অফ দ্য ইয়ার। একদম সহজ, তাই না? এটার উত্তর না জানার তো কিছু নাই। এই ছবিটা রিয়াল মাদ্রিদ সমর্থকেরা বহুদিন ধরে দেখার চেষ্টা করছিলেন, ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কিলিয়ান এমবাপে। এখন কথা হচ্ছে এই ছবি দেখার আগে রিয়াল মাদ্রিদ সমর্থকদের নানান রকম চড়াই আর উৎরাইয়ের ভেতর দিয়ে যেতে হয়েছিল। 2024-এর শুরুতে আমরা বলেছিলাম যে এই বছরের অন্যতম বড় ঘটনা হতে যাচ্ছে কিলিয়ান এমবাপের ট্রান্সফার সাগা। এবং ট্রান্সফার সাগা কেন বলা হচ্ছিল? কারণ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কিলিয়ান এমবাপে ওয়াজ ফ্রি টু টক উইথ অ্যানাদার ক্লাব। তিনি ছিলেন পিএসজিতে, পিএসজির সঙ্গে তার কন্ট্রাক্ট ছিল এই বছরের জুন পর্যন্ত, এবং যেহেতু শেষ 6 মাসে তিনি অন্যান্য ক্লাবের প্রস্তাব বাছাই করে দেখতে পারেন এবং তাদের সঙ্গে কথা বলতে পারেন,
সেই হিসেবে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তিটা অনেকটুকু হয়েছিল এবং পিএসজি তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল কিলিয়ান এমবাপ্পেকে তবুও ধরে রাখতে, একটা নতুন কন্ট্রাক্ট পেপারে সাইন করাতে। তাহলে লাভ যেটা হতো, পিএসজি কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে দিয়ে কিছু টাকা ইনকাম করতে পারতো, কিন্তু কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে দিয়ে পিএসজি দিন শেষে কোনো টাকা আয় করতে পারে নাই। যা টাকা গেছে সেটা আসলে কিলিয়ান এমবাপ্পের বেতন এবং অন্যান্য জিনিসপত্র বাবদ। এই ফ্লোরেন্তিনো পেরেজকে কয়েকবার ফাঁকি দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। একটা সময় মনে হচ্ছিল এমবাপ্পে আরো আগেই রিয়াল মাদ্রিদে যোগ দেবেন, কিন্তু পরে গিয়ে অনেক ঘটনা চক্র পেরিয়ে 25 বছর বয়সে এই ট্রান্সফারটা হয়েছে, যেটা ফাব্রিজিও রোমানোর সম্ভবত অন্যতম সেরা, সবচেয়ে বেশি লাইক টাইক পড়া স্ট্যাটাস ছিল হয়তো। যাই হোক, কিলিয়ান এমবাপ্পের মৌসুমটা রিয়াল মাদ্রিদে খুব ভালো মতো শুরু হতে পারে নাই। পরে অবশ্য বছর যখন শেষ হচ্ছে তখন আমরা বলতে পারি কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে থিতু হয়ে গেছেন। এখন এইটা তো ওয়ার্ল্ড ট্রান্সফারের একটা খবর যে এই বছরের সবচেয়ে বড় বা আকর্ষণীয় ট্রান্সফার ছিল কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া, কিন্তু আমাদের দিক থেকে যদি আপনি হিসাব করেন তাহলে কি তাই? আমাদের তো একটা বড় ট্রান্সফার হয়ে গেছে। লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী তো বাংলাদেশে খেলবেন এবং বাংলাদেশে খেলার ব্যাপারে তার আর কোনো রকম কোনো ঝামেলা নাই, এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। এই যে লেস্টার সিটির ফুটবলার ইংল্যান্ডের ন্যাশনাল টিম ছেড়ে, ন্যাশনাল টিমে তার হয়তো খেলা হতো না আলটিমেটলি, এবং তিনি বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নিলেন এই ডিসেম্বর মাসে এসে, যে খবরটা আমরা নিশ্চিতভাবে জানলাম, এটা সম্ভবত আমাদের দিক থেকে যদি আপনি হিসাব করেন তাহলে এই বছরের সবচেয়ে বড় ট্রান্সফার। যদিও ন্যাশনাল টিমে ট্রান্সফার হয় না, কিন্তু এই ঘটনাটাকে আপনি একরকম ট্রান্সফারই বলতে পারেন, যেটার ক্রেডিটটা আলটিমেটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের সমর্থকেরা পাবেন। পয়েন্ট নাম্বার 3 শেষ করে চলুন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 4-এ। যুগের অবসানের কথা না বললেই নয়। যুগের অবসান হলো আসলে কাদের? একটু চট করে মনে করে দেখুন তো কার কার আপনার টনি ক্রুসের নাম মনে পড়ার কথা, দি মারিয়ার আর্জেন্টিনা অধ্যায় শেষ হয়ে গেছে এইটা মনে থাকার কথা, কিন্তু চট করে আপনাকে যদি সবগুলো নাম একবারে বলা হয় মনে করতে একটু কষ্ট হতে পারে। এই ছবিটা দেখলে আপনার জন্য কাজ অনেক সহজ হয়ে যাবে। দেখুন, ম্যানুয়েল নয়ার, থমাস মুলার, ইলকাই গুন্দোয়ান, টনি ক্রুস, অলিভিয়ের জিরু, আঁতোয়া গ্রেজমান, আনহেল দি মারিয়া, লুইস সুয়ারেজ, হেইসুস নাভাস, পেপে, আন্দ্রেস ইনিয়েস্তা, সবারই একটা একটা করে অধ্যায় শেষ হয়েছে। কার কি অধ্যায় শেষ হলো? ম্যানুয়েল নয়ার, এই যে জার্মানির যে 4 জনকে দেখছেন তারা সবাই জার্মানি জাতীয় দলকে বিদায় বলছেন, আর টনি ক্রুস তো ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। তার আগে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, একটা রাজকীয় বিদায় তার হয়েছে। একই সঙ্গে জার্মান জাতীয় দলে তার বিদায়টা আরও ভালো হতে পারতো যদি জার্মানি তাদের নিজেদের দেশে ইউরোটা শেষ পর্যন্ত জিততে পারতো। সেই পথেই তারা ছিল, কিন্তু স্পেনের কাছে তাদেরকে একটা নাটকীয় ম্যাচে হারতে হয়েছিল। টনি ক্রুসের মতো ফুটবলারকে আপনি আর কখনো ফুটবলে দেখবেন না। এই ব্যাপারটা এবার হজম করুন। এটা হজম হয়ে গেছে আপনার নিশ্চয়ই, কিন্তু 2024-এর শেষে এসে আপনি এই ব্যাপারটা আরেকবার রোমন্থন করার চেষ্টা করতে পারেন। অথবা আপনি ভাবুন যে আপনি ম্যানুয়েল নয়ারকে জার্মানির গোলবারের নিচে আর দেখবেন না। অনেকের ক্ষেত্রে হয়তো জার্মানির গোলকিপারকে এটা নতুন করে সার্চ করে বের করতে হবে। অনেকে হয়তো ভুলেও গেছেন যে কে আসলে নাম্বার 1 হবেন। থমাস মুলার, আপনি চিন্তা করেন একটা ব্যাচ ধরে, ইন্টারন্যাশনাল ফুটবলের একটা ব্যাচ ধরে হুট করে নাই হয়ে গেছে। যারা 2006 থেকে এই 24 অব্দিও ফুটবল খুব পরিষ্কারভাবে মনে রাখতে পারেন, তারা এই সবার সঙ্গে তাদের কোনো না কোনো স্মৃতি আছে। আপনি ডিমারিয়ার কথা চিন্তা করেন, আর্জেন্টিনা ছাড়া ডিমারিয়া চিন্তা করা, মানে ডিমারিয়া ছাড়া আর্জেন্টিনা চিন্তা করা যায়? খুব কঠিন না? যে ডিমারিয়াকে ছাড়া আর্জেন্টিনা কোনো ফাইনাল জিততেই পারে নাই, যে ডিমারিয়ার কল্যাণে আর্জেন্টিনা 2021-এর কোপা, 20-এর বিশ্বকাপে, 22-এর বিশ্বকাপে তার বড় অবদান, এবং এইবারও যে ফাইনালটা তিনি খেলেন আর্জেন্টিনা জার্সিতে তার শেষ ম্যাচ ছিল। লিওনেল মেসি ইনজুর্ড হয়ে চলে গেছেন এবং ওই সময় কারো একজনের দায়িত্ব নিতে হবে। আর্জেন্টিনা প্রেসারে, কলম্বিয়া খুব ভালো করছে, এই মুহূর্তে দি মারিয়ার কাছে গেল ক্যাপ্টেনের আর্মব্যান্ড। তিনি ভুগছিলেন, এর আগের ম্যাচগুলোতে তিনি পুরোপুরি ফিট ছিলেন না, এই ফাইনালে তিনি প্রায় পুরোটা সময় খেলে দিয়ে গেলেন এবং নিশ্চিত করলেন যে দল জয়ের পথে আছে। এই লেজেন্ড, এইরকম লেজেন্ড জীবদ্দশায় দেখা একটা ভাগ্যের ব্যাপার। এটা অনেকের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আগামী 5 বছরে আপনি এটা হয়তো বুঝে যাবেন। আপনি দি মারিয়ার মতো ফুটবলার আর্জেন্টিনায় আর দেখবেন না, হয়তো আরেকটা রিপ্লেসমেন্ট পাবেন, হয়তো এর চেয়ে ভালোও পাবেন, কিন্তু এই গল্প আপনি তৈরি করতে পারবেন? সম্ভবত না। আপনি নয়ারের গল্প তৈরি করতে পারবেন যে যিনি সুইপার কিপার, আপনার চোখের সামনে আপনি দেখেছেন যে গোলকিপারদের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, কার জন্য? ম্যানুয়েল নয়া সেটা শুরু করেছেন। থমাস মুলার, মাঠে তাকে দেখা যেত না কই আছে, কিন্তু গোল করে বসতেন। আর বল বয়, রীতিমতো বল বয় বলেছেন দিয়েগো মারাদোনা, তিনি 10-এর বিশ্বকাপ জিতলেন। টনি ক্রুস, মিডফিল্ড কেমনে ডিকটেট করতে হয় এটা তার চেয়ে ভালো কজন জানে। আঁতোয়া গ্রেজমান, তার ফ্রান্সের অধ্যায় শেষ। তিনি 2018-র বিশ্বকাপ জিতেছিলেন এবং এই ইউরো খেলার পর তিনি ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলেছেন।
ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলেছেন অলিভিয়ে জিরু। আপনার কাছে মনে হতে পারে জিরু তো গোল করে না, 18 বিশ্বকাপে তার একটাও গোল নাই, কিন্তু জিরুর যে কি ইম্প্যাক্ট ছিল এটা ফুটবলের ট্যাকটিক্স যারা খুব ভালো মতো বোঝেন তারা নিশ্চয়ই জানেন যে অলিভিয়ে জিরু না থাকলে ফ্রান্সের ওই 18 বিশ্বকাপের সিস্টেমটাই দাঁড়াতো না এবং হয়তো ফ্রান্সের ওয়ার্ল্ড কাপও জেতা হতো না। 98-তে যখন ফ্রান্স ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেই সময়ও তাদের যে নাম্বার 9 ছিল তিনিও কোনো গোল করেন নাই। ট্রিভিয়া, কে ছিলেন তিনি জানাতে পারেন আমাকে কমেন্ট সেকশনে। লুইস সুয়ারেজের কথা দেখেন, এত কথা বলার পর সুয়ারেজের কথা বলার সুযোগ হচ্ছে না। লুইস সুয়ারেজ, আপনি এই সেলিব্রেশন আর দেখবেন না, আবার দেখেন ছবিটা, আপনি এই সেলিব্রেশন উরুগুয়ের জার্সিতে আর দেখবেন না। কত কাণ্ড, তাই না? কামড় কাণ্ড, দুর্দান্ত গোলের মুহূর্ত, তারও আগে হাত দিয়ে বল ঠেকানোর কাণ্ড, রেড কার্ড, টানেলে বসে ওই পেনাল্টি মিস হতে দেখা, কত শত গল্প হারিয়ে গেল এক লুইস সুয়ারেজ উরুগুয়ে থেকে অবসর নেওয়ার পর। পেপে 40-এর বেশি বয়স, যে ম্যাচ তিনি খেলেছেন ইউরোতে কয়েকটা, তার মানে হাঁটুর বয়সী ছেলেপেলে তাকে দৌড়ে একবার পেরিয়ে যাচ্ছে, তিনি আবার গিয়ে সেটা কভার করছেন এবং সম্ভবত তারপরও তিনি ক্যারিয়ারের পিকে ছিলেন। এই ইউরোর স্টার্টিং 11-এ তিনি নিয়মিত খেলেছেন পর্তুগালের হয়ে। এই পেপের মতো মারদাঙ্গা ডিফেন্ডার আবার কবে দেখা যাবে বলা খুব কঠিন। পেপেও একটা লম্বা সময় পর্তুগালকে সার্ভ করে গেছেন। হেইসুস নাভাস এই গেল সপ্তাহে তিনি গোটা ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন। এবার তিনি স্পেনের হয়ে ইউরো জিতেছেন, 12তে জিতেছিলেন, এই আবার গিয়ে জিততেন, 10এও বিশ্বকাপ জিতেছিলেন। আন্দ্রেস ইনিয়েস্তা, হয়তো অনেকের বিস্তৃত হয়ে গেছে ঘটনাটা, কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তা ফুটবলকে মানে জাতীয় দলকে আরও আগেই বিদায় বলেছিলেন। তিনি তবুও ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছিলেন। এশিয়াতে প্রথমে জাপানে খেললেন, এরপরে আরব আমিরাতের ক্লাবে খেললেন। এই ক্লাব থেকে তিনি ওই 40 বছর বয়সে বললেন ফুটবল আর নয়, তিনিও বিদায় বলে দিয়েছেন ফুটবলকে। আপনি চাইলেও এখন তার ওই 2-1টা লাইভ খেলা মানে কেউ কষ্ট মষ্ট করে যে ঠিক আছে জাপানেরটা একটু দেখি বা আরব আমিরাতেরটা দেখি, এইটা আপনি আর পারবেন না। এই যে একটা যুগের অবসান 2024-এ এসে হয়ে গেল, এই ব্যাপারটা নতুন। প্রতি বছর এইভাবে একটা সেট ধরে, একটা ব্যাচ ধরে এইভাবে ফুটবলকে বা জাতীয় দলকে বিদায় বলার নিদর্শন খুব বেশি আপনি হয়তো খুঁজে পাবেন না। এবার চলুন আরও কষ্টের গল্পে। 24-এ আমরা হারালাম যাদের, 24-এর শুরুটা হয়েছিল জানুয়ারি মাসে হারানোর গল্প দিয়ে এবং মাত্র দুদিনের ব্যবধানে আমরা দুজন কিংবদন্তিকে হারিয়েছিলাম। কারা তারা? মারিও জাগালো প্রথমে মারা গেলেন এবং তার দুদিন বাদে ফ্রান্স বেকেনবাওয়ার মারা গেলেন। এই দুজনের ভেতরে একটা মানে দুর্দান্ত সাদৃশ্য আছে। মারিও জাগালো তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন প্লেয়ার হিসেবে এবং কোচ হিসেবে 1970 সালে। আর ফ্রান্স বেকেনবাওয়ার 74-এর বিশ্বকাপ উইনিং সেই ক্যাপ্টেন তো তিনি ছিলেনই, 90-এ যে জার্মানি ওয়ার্ল্ড কাপ জিতলো সেই ওয়ার্ল্ড কাপ জেতার কোচও তিনি ছিলেন। এরকম মানুষ আপনি খুঁজে পাবেন 3 জন। এই দুজন আর আছেন দিদিয়ের দেশও, যিনি প্লেয়ার এবং একই সঙ্গে ম্যানেজার হিসেবে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, ক্যাপ্টেনও বটে। কাইজারের চলে যাওয়াটা একটা ফুটবলকে মানে ফাঁকা করে দেওয়ার মতো ঘটনা। মারিও জাগালোর ক্ষেত্রেও ঘটনাটা আসলে ঠিক একই। জানুয়ারি যতদিনই আপনি পার করেছেন ততদিন আপনি জানেন যে মানে শুরু হয়ে গেছে এই যাওয়ার মিছিল, প্রতি বছরই থাকে এবং এবারের যে মিছিল ছিল সেখানে আসলে খুব বড় নাম, কিংবদন্তি, সেই নামগুলো অনেক বেশি ছিল। ওনাদেরকে নিয়ে আসলে বহু কথা বলা সম্ভব। যাকে নিয়ে অনেক কথা বলা সম্ভব আরেকজন, সিজারে লুইস মেনোত্তি। 1978 সালে আর্জেন্টিনা যেবার প্রথম বিশ্বকাপটা জিতলো, সেই বিশ্বকাপ জয়ের নায়ক, অন্যতম নায়ক আপনি বলতে পারেন, সেই বিশ্বকাপ জয়ী কোচ সিজারে লুইস মেনোত্তি, তিনিও মারা গেছেন এই 2024-এ। তাকেও আমরা হারিয়ে ফেলেছি। মেনোত্তি সম্পর্কে দুটো কথা বলি। 78-এর বিশ্বকাপে তিনি ডিয়েগো ম্যারাডোনাকে নেন নাই, পরে ম্যারাডোনা তার আন্ডারে বার্সেলোনাতে খেলেছেন, ওই হিসাব একপাশে সরিয়ে রাখুন। আর্জেন্টিনা একটা সময় এই যে এখন আপনি যে ফুটবল দেখেন সেরকম ফুটবল ছিল না। আর্জেন্টিনা ফুটবলকে বলা হতো রাইট উইং ফুটবল, মানে অনেকে বলতেন এই পাসারেল্লা বা এরকম ফুটবলার যারা ছিলেন বলতেন যে এটা হচ্ছে রাইট উইং ফুটবল, মানে কোনো বিনোদন নাই, ফাউল, কোনোভাবে ম্যাচ জিততে পারলেই হলো। সিজারে লুইস মেনোত্তি বলেন না, আমি ফুটবলও খেলবো, সেটা বিনোদনও দিতে হবে। তিনি তার ফুটবলকে ব্র্যান্ডিং করতেন লেফটিস্ট একটা ধারণা থেকে। তিনি নিজেও পলিটিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন, তার কিছু ধ্যান ধারণা ছিল এবং আর্জেন্টিনা যখন ওই সামরিক জান্তার আন্ডারে সেই সময় 78-এ যে বিশ্বকাপটা আর্জেন্টিনা গিয়ে পরে জিতলো, সেটা আর্জেন্টিনার ইতিহাস পাল্টে দেওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। সেই মেনোত্তি কিংবদন্তি কোচ, তাকেও আমরা হারিয়েছি। এবার আরও একজনকে হারিয়েছেন আপনি। ইতালি ফ্যান যারা তারা নিশ্চয়ই চিনবেন। ইতালির ফ্যানদের অনেকেই 80-র পরে 82-র রসির বিশ্বকাপ, 90-এর দিকে ইতালির ফ্যান তারা হয়েছেন, অথবা পরে গিয়ে আরও রবার্তো বাজিও, বাংলাদেশের কথা বলছি। আপনি সালভাতোরে স্কিলাচিকে হারিয়েছেন, তোতো স্কিলাচি, যাকে এই নামে অনেকে চেনেন। তাকে আপনি কিভাবে চিনবেন যারা পরে তাকে হয়তো খেলতে দেখেন নাই সরাসরি, যেমন আমি হয়তো দেখি নাই।
1990-এর বিশ্বকাপে আপনি চলে যান। 90-এর বিশ্বকাপটা হয়েছিল ইতালিতে। ওই বিশ্বকাপে তিনি 6 গোল করেছিলেন এবং ইতালিকে নিয়ে ওই সময় খুব আশা উচ্চাকাঙ্ক্ষা ছিল না। ইতালি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল নেপলসের মাঠে, এবং আর্জেন্টিনা পরে গিয়ে জার্মানির কাছে হেরেছিল, যেই জার্মানির কোচ ছিলেন ফ্রান্স বেকেনবাওয়ার, যাকে আপনি দেখলেন। ওই 90-এর রাতগুলো ইতালিয়ানরা খুব পছন্দ করে, খুব ফন্ডলি সেটা মনে করেন, কারণ ওই রাতগুলোর যে রূপকথার গল্প, সেই রূপকথার গল্প জন্ম দিতেন সালভাতোরে স্কিলাচি। তিনি ইতালির হয়ে এই টুর্নামেন্টে অর্থাৎ বিশ্বকাপে যে 6 গোল করলেন, এরপরে ইতালি জার্সি গায়ে তিনি মোটে আর 1টা গোল করেছিলেন। 7টা গোল নিয়ে তিনি তার ইতালির অধ্যায় শেষ করেছেন। বোঝেন কত বড় ওয়ার্ল্ড কাপ লেজেন্ড। ওয়ার্ল্ড কাপের কথা যখন আসে, লেজেন্ডের কথা আসে, এবং তিনি সেই লেজেন্ডের একজন। সালভাতোরে স্কিলাচির পাট চুকিয়ে এবার আসেন বাংলাদেশে। আপনি হয়তো ইউরোপিয়ান ফুটবল নিয়ে খুব ব্যস্ত থাকেন, অনেক বেশি জানেন, কিন্তু আপনি জাকারিয়া পিন্টুকে কি চেনেন? হয়তো অনেকেই চিনবেন, আশা করি অনেকেই চিনবেন। বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়কটা কে বলেন তো? জাকারিয়া পিন্টু। তাকেও আমরা হারিয়েছি এবার। এবং বাংলাদেশ জাতীয় দল বলার আগে আরও একটা ব্যাপার তার বলা দরকার, তিনি আসলে মুক্তিযোদ্ধাও। এবং স্বাধীন বাংলা ফুটবল দল পৃথিবীর ইতিহাসে আপনি এরকম খুঁজেই পাবেন না। এই যে আমরা মেনত্তির গল্প করলাম, এই যে ফ্রান্স বেকেনবাওয়ার, যার জন্মই হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ওই প্রাককালে 45 সালে, এই মানুষগুলো কিন্তু একটা বড় রদ বদল তাদের জীবনে দেখেছেন এবং তার একটা প্রভাব তাদের ফুটবলে আছে। তাকে যে কাইজার বলা হতো এমনি এমনি তো বলা হতো না, সবারই একটা অন্য রকম ব্যাপার আছে ফুটবল এবং ফুটবলের বাইরে। তারা অনেকভাবে ইন্সপায়ার করেছেন একটা সমাজকে বা একটা দেশকে, রাষ্ট্রকে। জাকারিয়া পিন্টু তিনি ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাপ্টেন। এখন স্বাধীন বাংলা ফুটবল দল ছিল বাংলাদেশ যখন স্বাধীনতার ঘোষণা দিল 1971 সালে, তারপরে যে দলটা বিভিন্ন জায়গায় ফুটবল খেলে জনসমর্থন আদায় করত, সেই দলটা যাদের ওপরে নানান রকম রক্তচক্ষু ছিল, সেগুলো উপেক্ষা করে ফুটবলে তারা মনোযোগ দিয়ে বাংলাদেশের জন্মের একটা অংশ ফুটবল, এই ব্যাপারটা আমরা অনেক সময় ভুলে যাই। সেই জাকারিয়া পিন্টুকে আমরা এবার হারিয়েছি 24-এ এসে। এটাও একটা বড় ঘটনা। এই সব শেষে এসে আসলে মনটা একটু খারাপই হয়ে গেল এসব বলতে বলতে। একই সঙ্গে সোভেন গোরান এরিকসনের কথা বলা যায়, তাকেও আমরা এবছর হারিয়েছি, বা অনেক কিছু নিয়ে আসলে কথা থাকতে পারে। 24-এর শেষে এসে আনন্দের গল্প যেমন বলা যায়, একই সঙ্গে এসব বেদনার গল্পগুলো আসলে নিয়ে আসতে হয়। আনন্দ আর বেদনা এসব মিলেই তো একটা বছর কাটে। 24-এ আপনার কাছে বা আপনার ব্যক্তিগতভাবে কোন মুহূর্তটা সেরা মনে হয়েছে, কোন মুহূর্তটা আপনার মনে বেদনা জাগিয়েছে, এগুলো আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।